গহীন এক জঙ্গলের মাঝে ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন করিম নামের এক জেলে। নদী ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর জাল ছিল তার জীবিকা। স্ত্রী মারা যাওয়ার পর করিম একাই বড় করেছেন তার একমাত্র মেয়ে ফাতেমাকে। ফাতেমা ছিলেন অপূর্ব রূপবতী। তার গায়ের রং উজ্জ্বল, শঙ্খের মতো, চুল ছিল মেঘের মতো কালো, আর চোখ দুটো যেন গভীর হ্রদের মতো শান্ত ও মায়াময়। তবে শুধু রূপেই নয়, তিনি ছিলেন গুণেও অতুলনীয়। পিতৃভক্ত, নম্র, বিনয়ী এবং পরিশ্রমী। একদিন করিম নদীতে জাল ফেলে বসে আছেন, আর ফাতেমা কাঠ কুড়াতে গেছেন। আজ তো একটাও মাছ নেই, কপালে দুঃখ আছে। আব্বা, একটু দাঁড়ান, আমি এদিকে বেশ কিছু শুকনো ডাল পেয়েছি, নিয়ে আসছি। আয় তাড়াতাড়ি মা, আজ রাতের খাবার কি হইব আল্লাহ জানে। নদীর ওপারে রাজ্য, সিংহদ্বার, প্রাসাদ, সৈন্য আর রাজকীয় অভিজাত্য। সেই রাজ্যের রাজা অমর বর্মা ছিলেন যুবক, সাহসী এবং প্রাকৃতিক প্রেমী। তিনি মাঝে মাঝেই বনের গভীরে শিকার করতে আসতেন। একদিন রাজা ও সেনাপতি জঙ্গলে আসলো শিকার করতে। মহারাজ, এই জঙ্গলটাই সবচেয়ে ভালো জায়গা বুনো শকুন, হরিণ শিকারের জন্য। এই প্রাকৃতিক বড় আপন মনে হয়, শহরের কোলাহল থেকে অনেক শান্ত। রাজা ঘোড়ায় চড়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ করিমের কুঁড়ে ঘরের কাছে পৌঁছান। তখন ফাতেমা নদীর ধারে পানি আনছিলেন। তাকে দেখে রাজা থমকে দাঁড়ান। কে সেই কন্যা? এমন রূপ এই বনে, যেন বনদেবী। জেলে করিমের মেয়ে হতে পারে মহারাজ। আমি তার সঙ্গে কথা বলতে চাই। রাজা ঘোড়া থেকে নেমে ফাতেমার দিকে এগিয়ে যান। হে সুন্দরী কন্যা, তুমি কি এখানেই থাকো? তোমাকে দেখে আমার হৃদয় কাঁপছে। আমি রাজা অমর বর্মা। তুমি কি আমার সঙ্গে প্রাসাদে যাবে? আপনি রাজা, কিন্তু আমি তো জেলের মেয়ে। আমি তোমাকে আমার রানী করতে চাই। রাজা করিমের ঘরে যান, ফাতেমাকে বিয়ে করার প্রস্তাব দেন। মহারাজ, আমি তো গরিব মানুষ, আপনার মতো রাজাকে কি দিতে পারি? করিম, আমি আপনার কন্যার রূপে ও গুণে মুগ্ধ। আমি তাকে সম্মান দিয়ে রাজমহিষী করব। আব্বা, আপনি যা ঠিক মনে করেন, আমি আপনার ইচ্ছাতেই চলবো। মা, এটা তো স্বপ্নের মতো। রাজা যদি তোমাকে মান দেয়, আমি কি বলতে পারি? এরপর এক ধুমধাম আয়োজনে বিয়ে হয় রাজা অমর বর্মা ও ফাতেমার। রাজপ্রাসাদে নতুন রানী আগমন ঘটে। প্রাসাদে ফাতেমা প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে তিনি সবাইকে আপন করে তোলেন। তার সরলতা, নম্রতা আর মমতাময় রাজ্যবাসী মুগ্ধ হয়ে যায়। ফাতেমা, তুমি তো এই প্রাসাদের আলো হয়ে উঠেছ। আপনাদের আশীর্বাদেই আমি এগোচ্ছি। রাজাও ধীরে ধীরে আরো ভালোবাসতে থাকেন তাকে। ফাতেমা, তুমি শুধু আমার রানী নও, তুমি আমার আত্মার সঙ্গিনী। কিন্তু রাজপ্রাসাদের দেওয়ালের মধ্যে সবসময় সবার চোখ ভালো থাকে না। রাজ্যের মন্ত্রী মহারাজের জেলে কন্যাকে বিয়ে করা মেনে নিতে পারেননি। রাজা কি তবে বংশের মর্যাদা ভুলে গেছেন? এভাবে এক জেলের মেয়েকে রানীর আসন দেওয়া কি রাজ্য শাসনের পক্ষ ঠিক? তারা ষড়যন্ত্র করতে থাকেন রাজাকে ফাতেমা থেকে দূরে সরাতে। একদিন এক মিথ্যা অপবাদ দিয়ে ফাতেমাকে দোষারোপ করা হয়, নাকি তিনি প্রাসাদ থেকে গহনা চুরি করেছেন। ফাতেমা, এই কি তোমার সত্যতা? না রাজা, আমি শপথ করে বলছি আমি কিছুই করিনি। আমাকে কিছু সময় দাও, আমি খুঁজে বের। তোমরা শুধু আমার রানী নও, আমার ন্যায়বোধকেও আঘাত করেছ। তোমাদের শাস্তি হবে রাজদ্রোহের।
এরপর রাজা ফাতেমার কাছে ক্ষমা চান। ফাতেমা, আমি তোমার বিশ্বাসের পরীক্ষায় ফেল করেছি, ক্ষমা করো আমাকে। আপনি তো আমার প্রাণের মানুষ, ক্ষমা না করে থাকতে পারি?